আরবিন বেজরকে বিয়ে করলে সর্বদা নিজের কাছে পাবেন না, এটাই কি আপনার বিয়ে ভাঙার মেইন কারণ, নাকি এ কথার মাধ্যমে অন্য কোনো কারণ ধামাচাপা দিতে চাচ্ছেন মিস মাহজাব রিদা? আচমকা এমন প্রশ্নে কফির কাপে মাত্রই চুমুক দেওয়া রিদা হঠাৎই বিষম খায়। বিষম খেয়ে তার নাকে মুখে কফি উঠে যাওয়ার অবস্থা। তবে এতে সামনে বসা গম্ভীর বিয়াদব লোকটার কোনো হেলদোল নেই। তবে অচেনা কারোর সামনে হঠাৎ এমন পরিস্থিতিতে পড়ায় রিদা একটু অপ্রস্তুত হয়। সামনে বসা গম্ভীর টাইপের লোকটার নাম সারওয়ার সিদ্দিক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর পদে রয়েছে। স্বভাবের পাশাপাশি চেহারাতেও গাম্ভীর্যতা প্রকাশ পায়। বর্তমানে তাদের বিয়ের কথা চলমান রয়েছে। বিয়েতে রাজি না থাকা সত্ত্বেও তাকে দেখা করতে আসতে হয়েছে। তবে কি ধরে নিব সত্যিই আপনি অন্য কোনো ঘটনাকে ধামাচাপা দিতে এমন কথা বলছেন? সেটাকে প্রেম ঘটিত, বয়ফ্রেন্ড ঘটিত কোনো ঘটনা? আজীব, লোকটা কি তার চরিত্র নিয়ে সন্দেহ করছে নাকি? তার প্রচন্ড রাগ উঠে যায় আর পারে না অচেনা মানুষটার সামনে নিজের ভদ্রবেশী খোলসটা ধরে রাখতে। হঠাৎই টেবিলের ওপর নিজের এক হাত দিয়ে বাড়ি মেরে দাঁড়িয়ে ওঠে। হে ইউ মিস্টার, আমার চরিত্র নিয়ে কথা বলার রাইট আপনাকে কে দিয়েছে? এখন তো আপনার চরিত্র নিয়েই কথা তুলতে হচ্ছে আমাকে, কারো ব্যক্তিগত বিষয়ে খোঁচা দেওয়ার কোনো রাইট নেই আপনার। রিদার এহেন কথায় সামনে বসা গম্ভীর মেজরের মাঝে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না। যেন আগে থেকেই সে জানতো মেয়েটা এমন বিহেভিয়ার করতে পারে, তাই বোধহয় আগে থেকেই সম্পূর্ণ কফি শপটা বুকিং করে রেখেছিল। ও হ্যালো, এখন কিছু বলছেন না কেন? এটাই বুঝি আপনার ভদ্র মানুষের আড়ালে লুকিয়ে থাকা কদর্য রূপ? এভাবেই বুঝি মেয়েদের সাথে কথা বলেন আপনি? যে যেমন তার সাথে আমি সেভাবেই কথা বলি। মিস রিদা, কি বলতে চাচ্ছেন আপনি? আমার চরিত্র খারাপ? আমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরি? আমি শুধু প্রশ্ন করেছিলাম, উত্তরটা আপনার ব্যবহারে প্রকাশ পাচ্ছে। হৃদয়ের রাগে নাকের পাটা ফুলে উঠেছে। এত খারাপ মানুষটার সাথে তার বিয়ে ঠিক হলো কিভাবে? করব না এই বিয়ে, এক কথায় ক্যান্সেল। আপনি চরিত্রহীন পুরুষ, অসভ্য, অভদ্র লোক। আজই গিয়ে নতুন উদ্যমে আপনার প্রস্তাবকে রিজেক্ট করব। বলেই মুখঝামটা দিয়ে রিদা বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে মেজর বলে ওঠে, স্টপ দেয়ার। আমার কথা শেষ হয়নি এখনো। না চাইতেও রিদার পা চোরা সেখানেই থেমে যায়। মুখ কুচকে পেছনে তাকাতেই লোকটা উঠে দাঁড়ায়। দুই হাত পকেটে গুছিয়ে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এসে রিদার মুখোমুখি দাঁড়ায়। একটু নিচু হয়ে রিদার সামনে সিরিয়াস কণ্ঠে বলে, তবে আপনিও জেনে রাখেন বিয়েটা আমি আপনাকেই করছি। তাছাড়া তেদুর মানুষ সোজা করতে আমার বেশ ভালোই সুনাম আছে। বিয়ের পর আপনাকেও সাইজ করার দায়িত্বটা নিজ হাতে তুলে নিলাম মিস মাহজাব রিদা। কথা শেষ হতেই যেন মেজরের মুখে এক বাঁকা হাসির ঝলক দেখা যায়। অসভ্য ইতর বলে বিড়বিড়িয়ে রিদা কফি শপ থেকে বেরিয়ে যায়। রাস্তায় চলতে চলতে মায়ের উদ্দেশ্যে কয়েকটা কথাও বলতে থাকে। সব কথা কেন সবাইকে বলতে হবে? এই যে মিস আরবি নেভি এসব পেশা পছন্দ করেন না, এই যে সে আর্মি নেভি এসব পেশা পছন্দ করে না, এটাই কেন ছেলে পক্ষকে বলতে হবে? তাও কিনা কারণ হলো এসব পেশার মানুষ দেশ সেবা করতে গিয়ে কয়েক মাসের জন্য উধাও হয়ে যায়। কখনো কখনো তাদের সাথে যোগাযোগ করাটাও সম্ভব হয় না। কি দরকার এসব মানুষকে বিয়ে করে সারা জীবন টেনশনে বসে থাকার? তার উপর লোকটা যদি গম্ভীর বেয়াদব পুরুষ হয় তবে তাকে এক কথায় রিজেক্ট করা উচিত। বাসায় পৌঁছে রিদা চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে রান্নাঘর থেকে ভাজা কাঠি হাতে বেরিয়ে আসেন একজন পৌর মহিলা। বেয়াদব মেয়ে, এত চেঁচাচ্ছিস কেন? রিদা একটু পিছিয়ে গিয়ে উত্তর দেয়, তুমি ছেলের বাড়িতে কি জানিয়েছো আগে সেটা বলো। একদম সত্যি কথাই বলেছি, তোর জন্য শুধু শুধু মিথ্যা বলতে যাবো কেন? আম্মু, আমি সত্যিই তোমার পেটের মেয়ে তো। নিজের মেয়ের অসম্মান করতে পারলে কিভাবে? কি হয়েছে সেটা বলো। ওই অসভ্য লোকটা অসভ্যতামি করেছে আমার সাথে, যা তা কথা বলে অপমান করেছে ক্যাফের মধ্যে থাকা এক গোষ্ঠী মানুষের সামনে। আম্মু, আমায় বাজে মেয়ে বলেছে লোকটা, কিন্তু তুমি তো জানো আমার কোনো খারাপ দিক নেই। লাস্ট কথাটা মানতে পারলাম না। তোর হাজারটা খারাপ দিকের মধ্যে আমি একটাও ভালো দিক খুঁজে পাই না। তোর চোখে পড়ে না বলো? তোমার চোখে পড়ে না বলো? সব তো নিজের ছোট মেয়ের প্রতি নজর তোমার। আমি তো বানের জলে ভেসে এসেছি, তাই একটা অভদ্র অসভ্য আর্মি বান্দরের সাথে আমি বিয়ে দিতে চাইছো? বলেই রিদা কান্না শুরু করে। এই পর্যায়ে নওশিন বেগম একটু নরম হন। হাতের ভাজা কাঠি টেবিলে রেখে মেয়ের দিকে এগিয়ে আসেন। নরম সুরে বলেন, তুই সব সত্যি বলছিস তো? ছেলেটা সত্যিই তোর সাথে মিসবিহেভ করেছে? আমি বানিয়ে বানিয়ে বলছি নাকি বানিয়ে বানিয়ে বলছিস? আম্মু, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? আমি এতটাই পর তোমার কাছে, বাহিরের ছেলের কথা শুনেও মেয়েকে অবিশ্বাস করছো? খুব দুঃখ পেলাম আম্মু, খুব। বলেই মুখে ওড়না গুজে কান্না করতে করতে দৌড়ে রুমে চলে যায়। মেয়েকে এভাবে কান্না করতে দেখে নওশিন বেগম চিন্তিত হয়ে পড়েন। ওনার জানা মতে সারওয়ার ছেলেটা অতি ভদ্র একটা ছেলে। সারওয়ারের মা সুরাইয়া বেগম ওনার ছোটবেলার বান্ধবী। সেই অত্যন্ত ভালো বান্ধবীর ঘরে অভদ্র ছেলে জন্ম নেবার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মেয়ের কান্নাকেও তো হেলায় ফেলা যাচ্ছে না। না, সুরাইয়ার সাথে কথা বলতেই হচ্ছে। দরকার পড়লে বিভিন্ন ছুতা ধরে বন্ধুত্ব টিকিয়ে রেখে বিয়েটা ভাঙতে হবে, তাহলেই সব ঠিকঠাক হবে, তাহলেই সব ঠিকঠাক থাকবে। বেডরুমে দরজা আটকে বিছানার উপর উঠে কয়েক প্রশ্ন নাচানাচিতে ব্যস্ত রিদা। যা অভিনয়টাই না করলো সে। মা নিশ্চয়ই ও কনভিন্স হয়ে গেছেন। এতক্ষণে বোধহয় ফোন করে বিয়েটা ভেঙেও দিয়েছেন। যতই মায়ের বান্ধবীর ছেলে হোক না কেন, রিদার নিজের সিদ্ধান্তই শেষ কথা। সে পারবে না এসব আর্মি নামক বাদরকে বিয়ে করে লাইফটাকে তেনা তেনা করে ফেলতে। এরা যে স্ট্রিক্ট হয় রে বাবা। সারোয়ার নামক প্রাণীটিকে
এক ঝলক দেখেই বোঝা হয়ে গেছে তার। বড় সাহস করে ভাব দেখিয়ে চলে তো আসলো, এখন বিয়েটা ভাঙতে পারলেই শান্তি, নয়তো হৃদার লাইফ শেষ। হুট করে বিছানায় পা ভাঁজ করে বসে থেকে এসব নিয়েই ভাবতে থাকে। তার পরিচিত একটা মেয়ের এমন আর্মি পোলার সাথে বিয়ে হয়েছিল, পোলাটা বেশ সুন্দর ছিল। তাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। বিয়ের পরপরই ছেলেকে সে ট্রেনিং এর নাম করে কয়েক মাসের জন্য উদাও হয়ে গেল। ফেরত আসলো কয়েক মাস পরে, কিছুদিনের ছুটিতে মেয়েটার সাথে থেকে আবার উদাও। ফোন দিলেও খবর পায় না, কখনো ধরলেও এমন ভাব যেন কত ব্যস্ত সে। তারপরে খবর আসে শয়তানটার পরকীয়ার সম্পর্ক আছে। ততদিনে মেয়েটা প্রেগনেন্ট, মানসিক চাপে পড়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর কেস হয়, কত আইনি ঝামেলা। এত খাটাখাটুনির পরে ডিভোর্স হয় তাদের। জামাইটারও চাকরি চলে যায়, আর মেয়েটা বাচ্চা সমেত একা হয়ে পড়ে। এখন বাবার সংসারে বোঝা হয়ে পড়ে আছে, নিজের সাথে বাচ্চার খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। তাছাড়া হৃদাও আরো শুনেছে সব আর্মিদের বেশিরভাগেরই নাকি চরিত্র ভালো থাকে না। এর একটা প্রমাণ তো সে নিজের সাথে ঘটা ঘটনা থেকে ইতিমধ্যে পেয়েছে। সব দিক ভেবেই হৃদা সিদ্ধান্ত নিয়েছে সে কখনো কোনো আর্মিকে বিয়ে করবে না। দরকার পড়লে আইবুড়ো হয়ে সারা জীবন বাপের ঘাড়ে বসে থাকবে, তাও ওই আর্মি বান্দরকে বিয়ে করবে না। তোর মতো মেয়েকে বিয়েটা করতে যে রাজি হয়েছে সেটাই তো সাত কপালের ভাগ্য বল। আমি যদি সারোয়ার ভাইয়ের বোন হতাম এক কথায় রিজেক্ট করতাম তোকে। পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ শুনে হৃদার মেজাজ খারাপ হয়ে যায়। হাতের কাছে থাকা ছোট্ট বেবি কোলবালিশটা সজোরে মেয়েটার মুখে ছুঁড়ে মারে। ওই পেতনি, তুই কিভাবে রুমে ঢুকলি? আমি তো দরজা লক করে দিয়েছিলাম। নিজের উপর সদ্য উড়ে আসা কোলবালিশটা ধরে উল্টে হৃদার দিকে ছুঁড়ে মেরে তুবা বলল, ওরে আমার চান্দু, দরজার লক যে নষ্ট ভুলে গেছিস তুই? তোর বড় না আমি? সম্মান দিয়ে কথা বল বেয়াদব। আমার রুম থেকে বের হ, নিজের রুমে গিয়ে যা করার কর। যাবো না আমি। কি করবি তুই? দেখ তুবা, আমার মেজাজটা ভালো না এখন, একটু রেহাই দে আমায়। দুঃখিত বড় পেতনি, আমার মেজাজটা অনেক ভালো এখন, তাই তোকে জ্বালাতে চলে আসলাম। হৃদা ততক্ষণে আশেপাশে কিছু একটা খুঁজতে শুরু করে। সময় মতো জিনিসটা চোখের সামনে পড়তেই সেটা নিতে গেল। তুবা দৌড়ে এসে সেটা খপ করে ধরে নিজের কাছে নিয়ে দেয়। তারপর চিরুনিটাকে তুলে ছুঁড়ে মেরে হৃদার কাছে এসে বসে। আচ্ছা আর জ্বালাচ্ছি না, আসল কাহিনীটা বল, কি হয়েছে আজ? ভাইয়াকে দেখলি? অনেক হ্যান্ডসাম না? কচু সাদা বান্দর একটা। গিয়ে দেখ ত্বকে মেলানিনের অভাব আছে। পোলা মানুষ বেশি ফর্সা হলে ধলা ভূতের মতো লাগে। তোর চোখ নষ্ট রে। সারোয়ার ভাইয়ার ভাই বোনের মধ্যেও তিনিই সব থেকে বেশি ফর্সা। আর ওনার পার্সোনালিটির কথা নাই বা বললাম, আমি তো দু একবার ওনাদের বাসায় গিয়েছি। ইরিন আমার ওনার রুমটাও এক ঝলক দেখিয়েছে, এত সুন্দর গোছানো কি বলবো। তোর মতো জঙ্গলকে ওরা বিয়ের প্রস্তাব কিভাবে দিল সেটা তো ভেবে পাই না। ওই আমি কি বিয়ে করার জন্য আসতে ছিলাম নাকি? কত বড় অসভ্য পোলা জানিস? বলে আমার নাকি বয়ফ্রেন্ড ঘটিত সমস্যা আছে, তাই নাকি রাজি হচ্ছিলাম না বিয়েতে। দেখলে কি বিচক্ষণ পুরুষ, এক দেখাতেই ধরে নিয়েছে সঠিক কথাটা। সঠিক কথা মানে? ওই পেতনি, আমার বয়ফ্রেন্ড আছে? তা নেই, তবে পিছনে ছেলে লাইন তো আছে। বল, চিন্তা করিস না, ওই রানা বান্দরটা থেকে সারোয়ার ভাইয়াই তোকে বাঁচাতে পারবে। রানার নাম শুনতেই হৃদার মনে এক জবরদস্ত প্ল্যান আসে। এই প্ল্যানটা সফল হলে সে বিয়ে নামক বিষয় থেকে সহজেই বাঁচতে পারবে। দেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোবা, একটা আইডিয়া পেয়ে গিয়েছি আমি, দেখতে থাক বিয়েটা কিভাবে আটকাই এখন। এই হৃদা, ফালতু কোনো পরিকল্পনা মাথায় আনিস না, বিপদে পড়বি কিন্তু। হৃদার মুখে ফুটে ওঠা কুটিল হাসিটাই বলে দিচ্ছে হৃদা এবার মারাত্মক কোনো পরিকল্পনা করছে। না জানি এই পরিকল্পনা তার ভাগ্যের মোড় কোন দিকে ঘুরিয়ে নেয়। এইবার কতদিনের ছুটিতে এসেছিস সে সারোয়ার? 10 দিনের। তাহলে তো হাতে বেশি সময় বাকি নেই। মেয়েটাকে কেমন দেখলি? পছন্দ হয়েছে? কথা আগাবো? সারোয়ারকে খেতে দিয়ে তার মা সুরাইয়া বেগম বিয়ে নিয়ে কথাবার্তা শুরু করেছেন। সারোয়ার একটু আগেই বাহির থেকে ফিরেছে। সে ছুটিতে বাড়িতে আসতেই মা পুত্রবধূর ইচ্ছে পোষণ করে। সারোয়ার তেমন একটা বিরোধিতা করে না, তার বিয়ে করেছে অনেক ইচ্ছে তাও নয়, তবে মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। বাড়িতে বউ আসলে মায়ের অনেক সুবিধা হবে। সারোয়ারের বাবা নেই, মারা গেছেন। তারা 2 ভাই 1 বোন। ছোট ভাই বোনের সাথেই মা বাসায় থাকেন, বোনটা এখনো ছোট। তাই বাসায় বড় কোনো মেয়ে মানুষ থাকলে মায়ের জন্য ভালোই হবে। সব ভেবেই সারোয়ার বিয়েতে রাজি হয়েছিল। তবে আজ হৃদার সাথে কথা বলে তার বিয়ের প্রতি তেমন একটা আগ্রহ কাজ করছে না। শুধুমাত্র মায়ের কথা ভেবেই বিয়েতে রাজি হয়েছে। তোমার ইচ্ছা, চাইলে কথা বলতে পারো। এটা কেমন কথা বললি? বিয়ে করবি তুই, আমার মতামত দিয়ে চলবে নাকি? বিয়েটা আমি করলেও থাকবে তো তোমার সাথেই, অত ভেবে আমার লাভ কি? কিন্তু আমি তো আরো ভাবছি বউকে তোর সাথে পাঠিয়ে দিব। তুই ব্যস্ত থাকিস, কথাবার্তা হয় না, টেনশনে থাকি। এবার অন্তত বউকে ফোন দিয়ে তোদের খবর নিতে পারবো। ওসব হচ্ছে না আম্মু। এমনি আমি ব্যস্ত থাকি, কাউকে সাথে নিয়ে ঝামেলা বাড়ানোর কোনো মানে নেই। আর তোমারও একজন সাথী প্রয়োজন, তোমার সাথেই থাকবে, আর কোনো কথা বলো না। সারোয়ার খাবার শেষ করে উঠে পড়ে। ঠিক তখনই বাড়ির সদর দরজা দিয়ে পা টিপে টিপে একটা ছেলেকে বাসায় প্রবেশ করতে দেখা যায়। সারোয়ার রুমে না গিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। তাকিয়ে তাকিয়ে ছেলেটার কাহিনী দেখতে থাকে। ছেলেটা আশেপাশে খেয়াল না করেই নিজের রুমের দিকে যেতে নিলেই পেছন থেকে সারোয়ার গম্ভীর কণ্ঠে ডাক দেয়, ওখানে
সেখানেই দাঁড়া, এক পাও সামনে আগাবি না। সাথে সাথে ইমনের পাশ সেখানেই আটকে যায়। পিছু ঘুরে বড় ভাইকে দেখে একটা শুকনো ঢোক গেলে পরক্ষণেই দরজার দিকে তাকায়। ইমনের চোখ ঘোরানোর দিকে খেয়াল করে সারোয়ারও সেদিকে তাকায়। দেখতে পাই দরজায় দাঁড়ানো একটা মেয়ে মাথা নিচু করে ভয় দাঁড়িয়ে আছে। কোথায় ছিলি তোরা? ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে ইরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলে। তাদের ভাইটা এমন দজ্জাল কেন? ভয় সে উত্তরটাও দিতে পারছে না। ইরিনকে চুপ থাকতে দেখে ইমনে মুখ খোলে, আসলে ভাইয়া একটু কাজে গিয়েছিলাম, ওই লাইব্রেরিতে কাজ। লাইব্রেরিতে কাজ? কি কাজ করেছিস? লাইব্রেরি পরিষ্কার করতে গিয়েছিলি নাকি? না মানে সত্যি কথা বল, মিথ্যা বল আমি পছন্দ করি না। এবার ইরিন একটু আগায়, মৃদু কণ্ঠে বলে, আমি ইমনকে নিয়ে গিয়েছিলাম, একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছিল তাই। তারপর ফুচকা খেতে গিয়ে কখন দুপুর পার হয়ে গেছে টের পাসনি তাই তো? ইরিন চুপ করে থাকে। এমনি হলে সে চুপ থাকতো না, তবে আজ তারা ভুল করে আছে আর বোঝাই যাচ্ছে সারোয়ার সেটা কোনোভাবে জেনে গেছে, তাই ভাইয়ের সামনে মিথ্যে বলতে পারছে না। মারামারি করেছিস কেন? সুরাইয়া বেগম দ্রুত এগিয়ে আসেন। কি রে, কিসের মারামারির কথা বলছিস? কি করেছে তারা? তোমার ছেলে বাহিরে মারামারি করে এসেছে আজকে, শুধু সে একা নয়, তোমার মেয়েও সাথে ছিল। কি ইরিন, কি বলছে তোর ভাই? আর ইমন, তুই কিছু বলছিস না কেন? ওই শয়তান দুইটার মায়ের খাওয়ার মতোই কাজ করেছিল। আম্মু আমার সাথে ইরিনকে দেখে আজে বাজে কথা বলছিল। আজকাল এদের জন্য ভাই বোন হয়েও একসাথে বাহিরে বেরোতে পারি না। প্রচন্ড রাগ উঠেছিল, তাই ইচ্ছে মতো পিটিয়ে এসেছি। তোরা বড় হবি না? ভাই বোনের বাহিরে যাচ্ছিস ভালো কথা, কোথাও ঝামেলা দেখলে এড়িয়ে চলে আসতে বলিনি? তোদের ভাই কত বড় একটা চাকরি করে জানিস না? তোদের একটু ভুলের জন্য সব সারোয়ারের উপর দিয়ে যাবে। কবে বুঝতে শিখবি তোরা? ইমনের মুখে আসল কাহিনী শুনে সারোয়ার একটু নরম হয়। ইমন আর ইরিন যমজ ভাই বোন, তবে তাদের চেহারার মধ্যে কোনো মিল নেই, নন আইডেন্টিক্যাল যমজ ওরা। দুজনের চেহারাতে সাদৃশ্য খুবই কম, একদম খুঁটিয়ে না দেখলে বোঝাই যায় না। সারোয়ার হৃদার সাথে দেখা করে মাইন্ড ফ্রেশ করার জন্য একটা খালি জায়গায় গিয়ে প্রকৃতি উপভোগ করছিল। তখন সেখানে তার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল। তার থেকেই জানতে পেরেছে রাস্তায় কোথায় নাকি ইমন আর ইরিন মিলে দুটো ছেলেকে পিটিয়েছে। শুধু এর পেছনের কারণটা জানতে পারিনি। এখন সব শুনে সারোয়ার বলে, ছেলে দুটোর পরিচয় কি জানিস কিছু? এলাকার বকাটে হবে হয়তো, তুমি আর বেড়া নিও না। আমরাই শায়েস্তা করে দিয়েছি, বদমাশগুলোকে একেবারে মেরে ফেলতে ইচ্ছে হয়েছিল। হয়েছে অনেক, ফ্রেশ হতে যা, পরে এসে খাবার খেয়ে নিস। তারপর মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু আমি রুমে যাচ্ছি, অনেক ক্লান্ত, আমি ঘুমাবো, ডেকো না আমায়। সারোয়ার সোজা রুমে এসে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়ে। এমনিতেই সবসময় কাজে ব্যস্ত থেকে অভ্যেস হয়ে গেছে, তাই মাঝে মাঝে এমন ছুটিতে আসলে শরীরে হাজারো ক্লান্তি ভর করে। মনে হয় আবারও কাজ করার মতো সকল শক্তি হারিয়ে ফেলেছে। অথচ ছুটি শেষে নিবাসে ফেরত গেলে পুনরায় সব ঠিকঠাক হয়ে যায়। এভাবেই চলছে জীবন। আম্মু আমাদের ভার্সিটি থেকে ট্যুরে নিয়ে যাবে, টাকা লাগবে অনেক। আবার কিসের ট্যুর? 2 মাস আগেই না কোথা থেকে ঘুরিয়ে আনলো, আবার কোথায় যাবে? হৃদা একটু থতমত খেয়ে বলে, বান্দরবান যাবে। এবারেরটা ফিল্ড ট্রিপ, পড়াশোনার ট্যুর এটা। আমাকে কি মনে হয় তোমার বোকা আমি? ফিল্ড ট্রিপে বান্দরবান নিয়ে যাবে? এত দূরে? সত্যি কথা বল। মায়ের ঝাঁঝালো কণ্ঠ শুনে হৃদা মাথা নামিয়ে নেয়। মায়ের কাছে ধরা খেয়ে গেছে। মায়েরা শিক্ষিত হলে এটাই সমস্যা, পড়াশোনা নিয়ে মিথ্যে বললে সহজেই ধরে ফেলে। হৃদাকে মাথা নামাতে দেখে নওশিন বেগম বলেন, কি চাস তুই? বিয়ে নিয়ে কি সমস্যা? সব মানুষ কি এক? সবাই কি খারাপ হয়? ভালো মানুষের কি অভাব দুনিয়াতে? তাহলে অন্য কোনো ভালো মানুষকে ধরে আনো, তাও এই লোকটাকে বাদ দাও। তাছাড়া ওনার বয়স দেখেছো? আমার বয়সের দ্বিগুণ বড় হবে। বুড়ো লোক একটা। 31 বছর হলেই মানুষ বুড়ো হয়ে যায়? তোরই তো 20 হয়ে যাচ্ছে, কতই আর ডিফারেন্স। ছেলেটাকে দেখেছিস না? বয়স বোঝা যায়? কত ভদ্র একটা ছেলে, ভালো চাকরি করে, তারপরও কিসের ফালতু অজুহাত দিচ্ছিস? আমার 20 না 19 হয়েছে বলো। মেয়েদের বয়স বাড়িয়ে বলতে নেই জানো না? আমি এখনো সুইট 16 রয়ে গেছি। বুড়ি দামড়ি মেয়ে বলে কি? বয়স নিয়ে ঝামেলা তুই শুরু করেছিস। ছেলেদের এমন বয়সকে বেশি বলে না। সেটা বাদেও অভদ্রতামি করেছি আমার। আর একটা কথা বলে সোজা থাপ্পড় খাবি। যা, তোর বিয়ে করতে হবে না। ঘরে খুঁটি লাগাবো তোকে নিয়ে। ভালো সম্বন্ধ হাতছাড়া করতে হচ্ছে তোর জন্য। আমাদের বান্ধবীদের সম্পর্কটা নষ্ট হবে এবার। নওশিন বেগম রাগে গজগজ করতে করতে চলে যায়। হৃদা মাথা নামিয়ে দাঁড়িয়েছিল। তখন তার ছোট বোন তুবা এসে পাশে দাঁড়ায়। সে এবার ইন্টারে পড়াশোনা করছে, এবছর HSSC দিবে। বোনের সাথে তার দোমুখো সম্পর্ক, এই ভালো এই খারাপ, তবে দুজনেই আবার দুজনের বিপদে পাশে এসে দাঁড়ায়। কাছাকাছি বয়স বলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাও বেশ ভালোই। কি করবি এবার? সত্যিই বিয়েটা করবি না? এত ভালো পাত্র হাতছাড়া করে ফেলবি? পরে পস্তাবি না তো? তোর তো স্বভাবই ভালো জিনিস ফেলে দিয়ে পরে আবার টুকিয়ে নিস। এবারও এমন হবে না তো? হৃদা নরম গলায় বলে, না আমি শিওর এবার। আর্মি মানুষ আমার পছন্দ না তুবা। আমি পারবো না সারা জীবন টেনশন নিয়ে বেঁচে থাকতে। ওরা দেশ সেবা করতে গিয়ে পরিবারের কথা ভুলে যায়, যোগাযোগটাও বন্ধ হয়ে যায় কখনো। বাকি সব ফালতু কারণ বাদ দিলেও এই হারিয়ে ফেলার ভীতিটা কি বড় কারণ নয়? তুই জানিস তো আমি সাধারণ কেন পছন্দের জিনিস হারানো নিয়েও কত ভয়ে থাকি। আর সেখানে আমার স্বামীর কথা, ভবিষ্যতের ব্যাপার নিয়ে ছেলে খেলা করি কিভাবে বল? তোমার সব শুনে দীর্ঘশ্বাস ফেলে। সে বয়সে ছোট হলেও যতটা বুঝদার, তার বড় বোন ততটাই অবুঝ, খুব সেন্সিটিভ। সে অল্পতেই ভেঙে পড়ে। তার দ্বারা এসব পেশার মানুষের বউ হওয়া সত্যিই সম্ভব না। সে পারবে না সারা জীবন ভয় ভীতি শঙ্কা নিয়ে জীবন কাটাতে। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। দেখি আব্বু আম্মু কি সিদ্ধান্ত নেয়। রাতে খাবারের পর হৃদার বাবা হৃদার সাথে কথা বলতে আসেন। হৃদা তখন খেয়ে দিয়ে বারান্দায় গিয়ে বসেছিল। বাবাকে দেখেই উঠে দাঁড়ায়। আব্বু বসো এখন। আব্বু বসো এখানে। হঠাৎ আসলে যে, আমার মেয়ের কাছে আমি আসতে পারি না? হৃদা বাবার কথায় হেসে ফেলে। হৃদার বাবা কবির ইসলাম পেশায় একজন বেসরকারি চাকুরিজীবী, 2 মেয়ের সবচেয়ে ভালো বন্ধু তিনি।
মায়ের চেয়েও মেয়েরা বাবার জন্য বেশি পাগল। কবির সাহেবও মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, যাতে সবসময় কাছে না থাকলেও মেয়েদের সাথে বাবার কোনো দূরত্ব সৃষ্টি না হয়। অবশ্যই পারো, বসো আব্বু। কবির সাহেব বসে মেয়ের পড়াশোনা নিয়ে কিছু কথা বলেন। হৃদা উৎসাহী হয়ে কত ঘটনাই বাবার সাথে শেয়ার করে। সবসময় সুযোগ না পাওয়ার মাঝে মাঝে সময় করে তাদের বাবা মেয়ের ভালোই আড্ডা বসে। বেশিরভাগই হৃদার সাথেই কথা হয় ওনার। তুবা সবসময় এগিয়ে আসে না, সে একটু অন্যরকম। তবে হৃদা অনেক সফট মনের মেয়ে, বাবার সবচেয়ে বড় নেওটা সে। তোমার আম্মুর সাথে কিছু নিয়ে মন কষাকষি হয়েছে? মায়ের মন খারাপ দেখলাম। হৃদা মাথা নাড়িয়ে বলে, জানোই তো কিছুদিন ধরে আম্মুর ওই বান্ধবী আন্টির ছেলের সাথে বিয়ের কথা বলছে, কিন্তু ছেলে আর্মি, তাই না করে দিয়েছে। সেজন্যই রাগ করেছে। না করেছো কেন? সারোয়ার ছেলেটা সত্যিই ভালো ছেলে, ওর সাথে কথা হয়েছে আমার। ওদের পরিবারটাও অনেক ভালো, তুমি ভালো থাকবে সেখানে। আমার মন সায় দিচ্ছে না আব্বু, আমার ভয় হয় খুব। আমি শান্তি পাবো না এই বিয়ে করলে, সারাক্ষণ টেনশনে থাকতে হবে আমায়। প্লিজ আব্বু কিছু একটা করো। তুমি কি করতে বলছো এখন? বিয়ের সিদ্ধান্ত তোমার আম্মুর ছিল, কিন্তু আমি একটু ঘুরতে যেতে চাই, একটু দূরে, বান্দারবানে। ততদিনে আম্মুর রাগ কমে যাবে। অনুমতি চাই? দিতে পারছি না তো, গার্ডিয়ান ছাড়া তোমায় এত দূরে পাঠাতে চাচ্ছি না। এখন তো এই কথা বলে আমায় টেনশনে ফেলতে চাচ্ছ। মামার বাসায় যাবো, তার তোমাদের তো সময় হয় না তোমাকে সাথে নিয়ে যাই। আমার তো মন সায় দিচ্ছে না। তোমাদের দুই বোনকে নিয়ে আমি এমনিই টেনশনে থাকি, বিশেষ করে তোমায় নিয়ে। তোবা তোমার থেকেও বেশি ম্যাচিওর একটা মেয়ে। কিছুই হবে না আব্বু, প্লিজ যাই। মামা মামি থাকবে তো, মামার সাথে কথা বলে নাও। হৃদার মামা সেলিম ইসলাম সেখানকার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরির সূত্রে পরিবার নিয়েই সেখানে থাকে। ছোট একটা ছেলে আছে ওনার, কয়েক মাস হলো সেখানে পোস্টিং হয়েছে ওনার। তারপর এখনো পর্যন্ত হৃদারা কেউ সেখানে যায়নি। হৃদার এমনিতেই পাহাড়ের প্রতি একটু বেশি আকর্ষণ আছে, আর বান্দারবান একটি পাহাড়ি এলাকা, হৃদার পছন্দ মতো একটা জায়গা। অনেকদিন ধরেই ভাবছিল সুযোগ করে সেখান থেকে ঘুরে আসার। এতদিনে হয়তো সেই সুযোগটা হলো। বাবা বেশি একটা মানা করবে না, যেহেতু মামা আছে সেখানে। তাই মায়েরও দ্বিমত করার কোনো কারণ ছিল না। শুধু সমস্যা একটাই, এই বিয়ে নামক প্যারা। মা বাদ দাও এসব বিয়ের কথা, বাচ্চা মেয়ে একটা কথা বলেই বুঝতে পেরেছিলাম বয়সে বড় হলেও বাচ্চামো যায়নি, পারবে না সংসার করতে। তোমার বান্ধবীকে বলে দাও এসব বিয়ের কথা ভুলে যেতে। কিন্তু মেয়েটা মিথ্যে বললো কেন তোকে নিয়ে? আমি হৃদা মেয়েটাকে এমন ভাবিনি, দেখতে তো ভদ্র মেয়েই মনে হয়েছিল। বিয়ে ভাঙতে এমন কাহিনী করবে আমি আশা করিনি। বললাম তো ভুলে যাও এসব, রুমে যাও, রেস্ট করো গিয়ে। সুরাইয়া বেগম মাথা নেড়ে চলে যান। তবে মাথা থেকে হৃদা মেয়েটার কথা যাচ্ছেই না। সুরাইয়া বেগম আর নওশিন বেগম কলেজ লাইফের বান্ধবী ছিলেন, বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তাদের। তবে বিয়ের পর হঠাৎই দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। অনেক বছর তাদের মধ্যে যোগাযোগ ছিল না। বছরখানেক আগে হঠাৎ করেই অন্য এক বান্ধবীর মাধ্যমে তাদের পুনরায় যোগাযোগ হয়। দুজনেই খুব ইমোশনাল হয়ে পড়েছিল। কলেজ লাইফে কত দুষ্টুমি করেছে দুজনে মিলে। তাদের বন্ধুত্বকে বেস্ট ফ্রেন্ডশিপ জুটি বলতো সবাই। মাঝে দূরত্ব সৃষ্টি হওয়ায় সব ভুলে সম্পর্ক গাঢ় করতে দুজন মিলে ছেলে মেয়েদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মাঝে সুরাইয়া বেগম একবার বান্ধবীর বাসায় গিয়েছিলেন। তখন হৃদার সাথে ওনার দেখা হয়েছিল। প্রথম দেখায় মেয়েটা বেশ চোখে লেগেছিল। ছিমছাম চেহারার মোটামুটি সুন্দরী মেয়েটার মধ্যে বেশ মায়া মায়া ভাব ছিল। তাই মেয়েটাকে নিজের ছেলের বউ বানাতে অমন প্রস্তাব দিয়ে বসেছিলেন। তবে মেয়েটা যে রাজি হবে না সেটা ভাবতেও পারেননি। সুরাইয়া বেগম চলে যেতেই সারোয়ার চিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। ভাবতে থাকে গতকালকের কথা। গতকাল কফি শপে সে নিজে গিয়ে অপেক্ষা করছিল। মেয়েটা এসেছিল পাক্কা 45 মিনিট লেট করে। সারোয়ারের কাছে সময়ের মূল্য অনেক বেশি, তবুও মেয়েটাকে কিছুই বলেনি। সে ধৈর্য ধরে অপেক্ষা করে গেছে। মেয়েটা আসতেই প্রথম দেখায় তার কাছে বেশ ভালো লেগেছিল। বয়স কম মেয়ের, সেটা দেখেই বোঝা গিয়েছিল। কফি অর্ডার দিয়ে কিছুক্ষণ বসেছিল। দুজনে কেউই কথা বলেনি। সারোয়ার শুধু তাকিয়ে থেকে মেয়েটাকে পর্যবেক্ষণ করছিল। তারপর কফি আসতেই কথা বলা স্টার্ট করে। তবে মেয়েটাকে দেখতে যতটা সরল ভদ্র মেয়ে মনে হয়েছিল, মেয়েটার ব্যবহার দেখে পরে আর সেসব মনে হয়নি। বলা যায় সারোয়ারের মনটাই ভেঙে গিয়েছিল। যদিও মেয়েটাকে একটু ভয় দেখাতে জোর করে বিয়ের কথা বলেছিল, তবুও মেয়েটার মধ্যে তেমন কোনো রিয়াকশন দেখা যায়নি, যেন সে তার সিদ্ধান্তে অটল। আর সারোয়ার জোর করে বিয়ে সংসারের উপর বিশ্বাসী নয়, এসব তার পার্সোনালিটির সাথে যায় না। তাই সবশেষে সিদ্ধান্ত নেয় এই বিয়ের কথা বাদ। বিষয়টা যেহেতু বেশি দূর গড়ায়নি, তাই এখানে স্টপ করে দেওয়াই ভালো হবে। সবারই নিজ নিজ জীবনে ভালো থাকার অধিকার আছে। মিস হৃদাকেও সে ছেড়ে দিল, অভদ্রতামি করার জন্যও শাস্তি দিল না। তবে বিয়েটা ঠিক হয়ে গেলে গতকালকের ব্যবহারের জন্য ঠিকই শাস্তি পেত মেয়ে। মেয়েটার ভাগ্য ভালো যে সে সারোয়ারের ভাগ্যে নেই, নয়তো নিজে অভদ্রতামি করে উল্টে দোষ তার ঘাড়ে চাপানোর জন্য কঠিন শাস্তি পেতে হতো তাকে।